নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘন্টাখানেক বাংলার কথার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, ঘন্টাখানেক বাংলার কথা যদি আপনারা সিরিজ ওয়াইজ দেখে থাকেন, লক্ষ্য করে থাকেন, আমরা কিন্তু গত ৩ টে পর্বে E20 পেট্রোল নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। কারণ এই E20 পেট্রোল এক্সাক্টলি কি, ইথানল যুক্ত পেট্রোল এক্সাক্টলি কি সেটা আপনাদের জানা দরকার। তাই এই এপিসোড, এই পর্ব, এই সিরিজকে আরো ইনফরমেটিভ করতে আপনার গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে কতটা দরকার এবং কালকেই আপনারা যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, শুদ্ধ কতটা, ক্ষতি কতটা, দরকার কতটা, আমরা কিন্তু ৩ টে প্রশ্ন রেখেছিলাম। আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এনে আপনাদেরকে এই E20 কনসেপ্ট অর্থাৎ ইথানল যুক্ত, যেখানে ইথানল 20% আর পেট্রোল 80%, আপনার গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে ক্ষতিকর না উপকারী, মাইলেজ কতটা কমতে পারে, মেকানিক্যাল দিক থেকে কি ইম্প্যাক্ট হতে পারে, সবটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা আরো ইনফরমেটিভ হন এবং আপনাদের জানতে এবং জানাতে সুবিধা হয়। আমরা আজকেও কিন্তু এই ইথানল নিয়ে থাকছি, অর্থাৎ আমাদের পর্বে আজকে তাই থাকবে। কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে আলোচনা করব গাড়ির ডিলারশিপের ক্ষেত্রে। নতুন নতুন যারা গাড়ি কিনবেন কিংবা যারা ধরুন এই E20 কম্প্যাটেবল নয় যে সমস্ত গাড়ি, তাদের কি হবে এবং নতুন গাড়ি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কি হবে। আমি কেন এই কথা বললাম আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। প্রথমেই আমাদের আজকের প্যানেলে কারা কারা আছেন আপনার সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে আছেন বর্ণ বর্মন, ভিন্টেজ অটোমোবাইল রেস্টোরার। আমাদের সঙ্গে আজকের পর্বে আছেন মিস্টার অমিতাভ মুখার্জি, মাল্টি ফ্র্যাঞ্চাইজি কার ডিলার। এবং আমাদের সঙ্গে আছেন মিতা চক্রবর্তী, মিডিয়া চেয়ারপারসন, রাজ্য প্রদেশ কংগ্রেস। আমি তিনজনকেই আজকের পর্বে স্বাগত জানালাম। আমি প্রথমেই মিস্টার বর্মন আপনার কাছে যাব যে আপনি ভিন্টেজ অটোমোবাইল রেস্টোরার হিসেবে কিন্তু আজকের পর্বে প্রচুর মানুষজন আমাদের অনুষ্ঠান দেখছেন এবং এই E20 নিয়ে আমরা যা ইনফরমেশন শেয়ার করছি আপনাদের গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে, যাতে আপনারা যতটা সম্ভব জানতে পারেন এবং জানাতে পারেন। আমার প্রথম প্রশ্ন থাকবে যে শুদ্ধ কতটা, ক্ষতি কতটা, দরকার কতটা, এই নিয়ে আপনার অ্যানালিসিস ভিন্টেজ অটোমোবাইল রেস্টোরার টু হুইলার এবং ফোর হুইলারের ক্ষেত্রে। মিস্টার বর্মন। দেখুন, আমরা এটা যেটা এখন পেট্রোলটা পাই সেটা শুরু হয়েছিল E5 দিয়ে। এই ইথানলের যাত্রাপথটা শুরু হয়েছিল E5, তারপরে E10, এখন E20, শুনছি এরপরে E85 আসবে এবং ডিজেলের ক্ষেত্রে আইসোবুটানলও আসছে। ফলে এই E20 আমাদের কি কি হচ্ছে, একটা 20% ইথানল ব্লেন্ডেড পেট্রোল হচ্ছে E20 পেট্রোল। এই E20টা হচ্ছে ইথানল 20%-এর সাইন। এই ইথানল পেট্রোল বেসিক্যালি গাড়ির নানা রকম প্রবলেম ফেস, গাড়িতে প্রবলেম দেয়, যেগুলো আমাদের রানিং কস্টগুলোকেও বাড়িয়ে দেয়। তার মধ্যে কি কি প্রবলেম? পেট্রোলে ইথানল মেশানোর ফলে ইথানলের এনার্জি প্রপার্টি পেট্রোলের থেকে কম। তো কোনো এনার্জি প্রপার্টি কমে গেলে পেট্রোল ফুয়েলিং এর মধ্যে, তাহলে তার এফিসিয়েন্সিও কমে যাবে। ফলে যথারীতি এফিসিয়েন্সি কমে গেলে আপনি মাইলেজ কম পাবেন। এটা গেল পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে ইথানল এয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে। সাধারণভাবেই আমরা জানি একটা শুকনো কাঠ আগুন লাগলে যত তাড়াতাড়ি জ্বলে, একটা ভেজা কাঠ তত তাড়াতাড়ি জ্বলে না। একদম। এবং তেল তো পুড়িয়ে আগুন হয়, আগুন থেকে এনার্জি দেয়। তো যেখানে পেট্রোলের মধ্যে ইথানল আছে, ইথানল এয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে, সেই পেট্রোল কম্বাসশন যখন হয় ইঞ্জিনের মধ্যে, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনে যে কম্বাসশন হয়, যেখান থেকে পাওয়ারটা জেনারেট হয়, সেখানেই ওটা উইক হয়ে যাচ্ছে। ফলে আপনি মাইলেজ কম পাচ্ছেন, গাড়িতে পাওয়ার লস সিগনিফিকেন্ট নোটিস করা যায়। তৃতীয়ত হচ্ছে ফুয়েল লাইনিং এর মধ্যে নানা রকম রাবার কম্পোনেন্ট থাকে, বেশ। হোস থাকে, রাবার সিলস থাকে, ওরিংস থাকে, কার্বিউরেশন থাকে, যে কার্বিউরেটারে জেট থাকে, নিডল থাকে, স্লাইড থাকে। এর ওপরে ইথানলের জন্য একটা অদ্ভুত লেয়ার পড়ছে, একটা কোটিং শুরু হচ্ছে। সেই কোটিংটা ভ্যালভের ওপরে পড়ছে, মানে এই ফুয়েলিং সিস্টেমের মধ্যে যে যে কম্পোনেন্ট যুক্ত, সেইগুলোতে একটা অদ্ভুত কোটিং সৃষ্টি হচ্ছে এবং সেই কোটিংটা প্রায় কার্বন ডিপোজিশনের থেকে, আমি হলফ করে বলতে পারি, ইজ মোর দ্যান 10 টাইম ডিপোজিশন হচ্ছে। ফলে কোনো মুভিং পার্টসের ওপরে যখন এই ডিপোজিশন হচ্ছে, সেই পার্টসের এফিসিয়েন্সিও কমে যাচ্ছে। ফলে যত দীর্ঘদিন যাবে, এই ই টোয়েন্টি পেট্রোল নর্মাল পেট্রোলের থেকে 4 to 6% এনার্জিতে ক্ষতি করছে। যত দিন যাবে এই 6% ইনক্রিজ করতে থাকবে, কারণ অন্যান্য পার্টসেরও ওয়ারেন্টি, মানে
ওয়্যারগুলো বেড়ে যাচ্ছে, যেরকম ভ্যালভ হলো, পিস্টন রিং হলো, পিস্টন হলো, এইসবে অসুবিধাগুলো হচ্ছে। এর ফলে আপনি কি কি প্রবলেম ফেস করছেন? আপনি টেকনিক্যালি বলতে গেলে কোল্ড স্টার্ট, মানে যখন আপনি ঠান্ডা অবস্থায় একটা গাড়িকে স্টার্ট করবেন, আপনার স্টার্টিং এ ট্রাবল দেয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার গাড়িতে ব্যাকপুল আসে। তৃতীয়ত হচ্ছে আপনার মাইলেজ পড়ে যাচ্ছে। চতুর্থ হচ্ছে আপনার রেকারিং কস্ট বেড়ে যাচ্ছে। বেশ। যে জিনিসটা আপনার ধরুন 25,000 কিলোমিটার চেঞ্জ করতে হয়, সেইটার ফুয়েলিং এর জন্য যদি কোরোশন পড়ে, সেটা আপনাকে দেখা যাচ্ছে যে 18,000 20,000 চেঞ্জ করতে হচ্ছে। আমি বেশ। একটা আপনাকে মানে এস্টিমেটেড এটা কি নাম্বার অ্যাপ্লিকেবল বলছি। ফর টু হুইলার্স টু এন্ড যে কোনো পেট্রোল ড্রিভেন এনি মেশিন, রাইট। ওকে। সেটা সাইকেলে যদি আপনি পেট্রোলের মোটর লাগান, তার থেকেও এটা এফেক্টেড। যে কোনো বেশ। পেট্রোল ড্রিভেন মেশিনে মোটরের এটা হচ্ছে অসুবিধা হচ্ছে। এবং তৃতীয়ত হচ্ছে যে আমরা 20% ইথানল ব্লেন্ডেড যে পেট্রোল পাই, সেই পেট্রোলটার দাম হচ্ছে এখন 105 টাকা 6 টাকা। ফলে 20% ইথানল ব্লেন্ড হয়ে যেটার দাম 106 টাকা হয়, সেটা 1 লিটারের দাম বেরিয়ে দাঁড়াচ্ছে 132 টাকা 50 পয়সা, 133 টাকা। ফলে আমরা 133 টাকা দামের একটা পেট্রোল যেটা ইউজ করছি, যেটা আমাদের পকেটকে ক্ষতি করছে, গাড়িকে ক্ষতি করছে, এবং নিত্য দৈনন্দিন জীবনে এই বর্ষাকালে যেহেতু ময়েশ্চার বেশি থাকে মানে বাতাসে, সেগুলো আরো প্রবলেম হচ্ছে। এই যে লোকে ভিডিও দেখাচ্ছে যে গাড়ির ট্যাঙ্ক থেকে পেট্রোল বের করছে, জলের মতো একটা কম্পোনেন্ট আলাদা হয়ে যাচ্ছে। তো এটা বর্ষাকালে হচ্ছে, তার কারণ এয়ার থেকে ময়েশ্চার বেশি, এয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করছে। আমি আর একটা আমি আমি চতুর্থ, আসবো আপনার কাছে, আবার আসবো। কিন্তু তার আগে অমিতাভ বাবু, আপনাকে জিজ্ঞেস করব যে আপনি মাল্টি ফ্র্যাঞ্চাইজি কার ডিলার হয়ে আপনার ভার্সন কি হবে? এবার সাধারণ মানুষজন, তাদের মনে প্রশ্ন থাকবে যে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে যেগুলো E20 কম্প্যাটেবল নয়, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে যাদের গাড়ি আছে ম্যাক্সিমামই তাই, কিন্তু প্রশ্ন উঠছে যে এখন যারা নতুন গাড়ি কিনতে যাবে, আপনি একজন কার ডিলার হয়ে, মাল্টি ফ্র্যাঞ্চাইজি কার ডিলার হয়ে এই E20 নিয়ে কি ভার্সন দেবেন, বিশেষ করে যারা নতুন গাড়ি কিনবেন? দেখুন, এখন পর্যন্ত মানে যা গাড়িতে ইথানল ঢালা হয়েছে, কোনো অ্যাডভার্স এফেক্ট সায়েন্টিফিক্যালি রিপোর্ট হয়নি। অবভিয়াসলি একটা ধারণা হয়েছে যে এটাতে হয়তো কোনো মানে অ্যাডভার্স এফেক্ট আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেটা কোনো মাইলেজ ড্রপ ছাড়া আর অন্য কোনো রকমভাবে সেটা প্রমাণ করা যায়নি। আমাদের কাছে এমন কোনো গাড়ি আসেনি যেখানে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, ইথানলের জন্য ইঞ্জিনের কোনো রকম ড্যামেজ হয়েছে। বেশ। যে কোনো ফুয়েল ইঞ্জেকশন যুক্ত গাড়িতে ইথানলের কোনো অ্যাডভার্স এফেক্ট পড়বে না, অনলি আ স্লাইট ড্রপ অফ মাইলেজ। ওকে। সেটা কেউ বলেছেন 3 to 5%, কেউ বলছেন 4 to 8%, ওই তার মধ্যেই থাকবে পার্সেন্টে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইথানলটা আমাদের নতুন গাড়ি যারা কিনবেন তারা তো চোখ বুজে কিনতে পারেন, কেননা নতুন গাড়ির ক্ষেত্রে এটা কোনো রকম, এটা একদম ইথানল কম্প্যাটেবল, মানে E20 কম্প্যাটেবল। এবং পরের দিকে E20 বাড়লে কি হবে সেটা যখন বাড়বে তখন দেখা যাবে। কিন্তু এখনো পর্যন্ত যারা নতুন গাড়ি, মানে 15 বছর পর্যন্ত গাড়িতে যাদের ফুয়েল ইঞ্জেকশন আছে তাদের কোনো অসুবিধা নেই। আরেকটা যেটা বর্ণবাবু বলছিলেন যে এই মেকানিক্যাল ব্যাপার যেটা বলছিলেন, মেকানিক্যাল ব্যাপারটা এটা শুধু ইথানলের জন্য নয়। যদি হাফ ট্যাঙ্ক ফিল করে গাড়ি চালানো হয়, যারা হাফ ট্যাঙ্ক বা মিনিমাম ফুয়েল নিয়ে গাড়ি চলেন, যে কোনো বর্ষাকালে সেই ট্যাঙ্কে তাদের কন্ডেনসেশন হয় বেশ। এবং সেখান থেকে জল বেরোয়। অফকোর্স ইথানলের একটা ওয়াটার অ্যাবজর্বিং একটা টেন্ডেন্সি আছে এবং সেটা করে, কিন্তু তার জন্য একটা হিউজ অ্যাডভার্স কিছু এখনো পর্যন্ত দেখা যায়নি। বেশ। তার কারণ আমি আবার আসবো আপনার কাছে, আমি বর্ণবাবু আপনার কাছে, হ্যাঁ বলে দিন। আমার একটা প্রশ্ন ছিল সাহেবের কাছে। উনি যেটা বলছিলেন যে নতুন গাড়িতে কোনো প্রবলেম নেই, নতুন গাড়িটা তো আমি বলছি নতুন, নতুন গাড়িটা নতুন বলেই তো কোনো প্রবলেম হবে না। সেটা দীর্ঘ পথ চলার পর আমরা যারা পুরনো গাড়ি চালাই, রেগুলার রয়েছি, সে যেগুলো পুরনো গাড়ি, আমরা সেই প্রবলেমগুলো ফেস করেছি। মানে ওনার যেহেতু ডিলারশিপ আছেন, ওনার কাছে অনেক বেশি গাড়ি আসেন, ওনার কথাটা ঠিক। কিন্তু যে জিনিসটার প্রপার্টি হচ্ছে এয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করা, এটা তো ট্যাঙ্কে তো তাহলে আপনার ময়েশ্চার অ্যাবজর্ব করলে জলের পার্সেন্টেজ বেড়ে যাবেই, সেই অসুবিধাগুলো তো হচ্ছেই। আর এই যে নতুন গাড়ির কথা উনি বলছিলেন, ফুয়েল ইনজেক্টরের কথা, আমার জাস্ট একটি জিজ্ঞাসা বা কিউরিওসিটি, যে নতুন ইঞ্জিনে কি কম্পোনেন্ট চেঞ্জ হয়েছে উনি যদি একটু স্পেসিফিক্যালি বলতে পারেন, যাতে এর এফেক্ট পড়বে না যে আগের গাড়িগুলো এই মেটেরিয়াল ইউজ হতো বলে এফেক্ট পড়ছে, আমরা এটা নতুন
জিনিসপত্র এই কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে, তাতে এফেক্ট পড়বে না, সেটা যদি উনি ক্লিয়ারলি বলতে পারেন বেশ, তাহলে বোঝা যায়। ঠিক এই প্রসঙ্গেই আমি আপনাদেরকে মিতাদির কাছে যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখব। এই প্রতিবেদনে সব থেকে যে বড় প্রশ্নটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্ন হচ্ছে উপযুক্ত পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার ছাড়া এই E20 মেশানো অর্থাৎ ইথানল মেশানো পেট্রোল চালু করা কি উচিত? এটাও প্রশ্ন উঠছে যে ব্রাজিলের থেকেও কি শিক্ষা নেয়নি ভারত সরকার? আমরা প্রতিবেদন দেখব, তারপর আমরা আলোচনায় আসবো। দেখুন। ইথানল হাইড্রক্সিল গ্রুপের হওয়ার জন্য জলের সঙ্গে সহজেই মিশে যায় এবং সহজদাহ্য, তাই একে বায়োফুয়েল হিসাবে ব্যবহার করতে সুবিধা হয়। পেট্রোলের সঙ্গে মিশে পেট্রোলকেও সহজদাহ্য করে তোলে। 2003 সালে ভারত পেট্রোলে প্রথম ইথানল মেশানো শুরু হয়। তখন 5% ইথানল মেশানো হতো। 2014 সাল পর্যন্ত দেশ 1 লিটার পেট্রোলে 1 থেকে 1.5% ইথানল মেশানো হতো। এরপর ক্ষমতায় আসার পর 1 মাসের মধ্যেই মোদি সরকার ইথানল মেশানোর টার্গেট 5 থেকে 10% পর্যন্ত করে। 2018 সাল থেকে 2030 সাল পর্যন্ত মোদি সরকার সেই লক্ষ্যমাত্রা 20% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সরকার এত দ্রুত কাজ করে যে টার্গেটের 5 বছরের আগেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। 2025 সালে টার্গেট পূর্ণ হওয়ার পর মোদি সরকার 2026 সালের 1 এপ্রিল থেকে গোটা দেশে পেট্রোল 20% ইথানল মেশানো কার্যকর করে। আমাদের দেশে পেট্রোল হচ্ছে যে আমদানি করা হয় বাইরের থেকে, ফলে তার দাম খুবই চড়া। ফলে সেক্ষেত্রে কোনো দেশজ জ্বালানি যদি পেট্রোলের সাথে মিশিয়ে সেটার কার্যকারিতা অক্ষুণ্ণ রাখা যায় তাহলে হচ্ছে সেদিক থেকে ভালো। এবং ইথানল হচ্ছে এই ধরনের একটা যৌগ যা পেট্রোলের সাথে মেশানো যায় এবং বিভিন্ন অনুপাতে মেশানো যায়, 10%, 5%, 20%, এমনকি 85% অবধি ইথানল পেট্রোলের সাথে মিশিয়ে বিকল্প জ্বালানি তৈরি করা যাচ্ছে। এগুলোকে জৈব জ্বালানি বলা হয়। মোদি সরকার বর্তমানে দেশের 48টি পেট্রোল পাম্প থেকে E85 পেট্রোল দেওয়া শুরু করেছে। 2030 সালের মধ্যে দেশের 500 পেট্রোল পাম্পে E85 পেট্রোল দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। ইথানল নিয়ে দেশের মানুষ অসন্তুষ্ট হতো না যদি ভারত ব্রাজিলের ভুল থেকে শিক্ষা নিত। 1970 সাল পর্যন্ত ব্রাজিল তাদের প্রয়োজনের 80% তেল বাইরে থেকে কিনত। তখন তারা ইথানল ব্যবহারে জোর দেয় যাতে আখ থেকে বায়োফুয়েল তৈরি হয়। 1979 সালে 100% ইথানল চালিত গাড়ি ফিয়েট 147 বাজারে আনে তারা। 1980 সালে যখন তেলের দাম কমে এবং চিনির দাম বাড়ে, তখন মিলগুলো ইথানল উৎপাদন থেকে চিনি উৎপাদনে বেশি জোর দেয়। এটা লাভজনক হবে বলেও মনে করে তারা। তার ফলে ইথানল গাড়িতে জ্বালানির অভাব দেখা দেয়। তখন ভারতের মতো এত তাড়াহুড়ো করেনি ব্রাজিল। ভারতে 2023 সালের আগে তৈরি হওয়া গাড়িগুলি E20 পেট্রোল ব্যবহারের জন্য তৈরি নয়। সর্বব্যাপী চেহারা দিতে হয় তাহলে দরকার হচ্ছে যানবাহনের ইঞ্জিনের প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন, সেইটা সরকার না করে এটাকে সার্বজনীন একটা রূপ দেওয়ার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। আমি আবারও বললাম যে মাইলেজের সমস্যা এবং একটা গাড়ির সার্ভিস লাইফ বলতে যা বোঝায় সেটার সমস্যা তো বাড়বে। এবং আমার ধারণা আমাদের ভবিষ্যতে দেখতে হবে যে বেশ কিছু ক্ষেত্রে ইঞ্জিনের এই ত্রুটির কারণে খানিকটা কি বলবো যে আনপ্রেসিডেন্টেড বিহেভিয়ার অফ ইঞ্জিন, অর্থাৎ ঝাঁকুনি গাড়ির ক্ষেত্রে সেটা হচ্ছে যে তৈরি হতে পারে। তাই ব্রাজিল 2023 সালে ব্রাজিল ফ্লেক্স ফুয়েল ভেহিকল বাজারে নিয়ে আসে, যা পেট্রোল এবং E20 দুটোতেই চলতে পারে। আগে তারা পরিকাঠামো তৈরি করে, অটোমোবাইল কোম্পানিগুলি তৈরি করে, পেট্রোল পাম্পগুলিতে গ্রাহকদের দুটো বিকল্প তেলই দেয়। তারপর তারা আস্তে আস্তে মিশ্রিত তেলের ব্যবহার বাড়ায়। বর্তমানে ব্রাজিলে 90% গাড়ি ফ্লেক্স ফুয়েল সুবিধাযুক্ত, যা করতে ব্রাজিলের প্রায় 50 থেকে 60 বছর লেগেছে। সেটা ভারত মাত্র কয়েক বছরের মধ্যেই করতে চাইছে। আর প্রশ্ন এখানেই, এই ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করে ফায়দাটা সকলের জন্য নাকি শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য? ব্যুরো রিপোর্ট, KTV বাংলা। দেখুন, আপনার প্রতিবেদন দেখলেন, কিন্তু দুটো প্রশ্ন কিন্তু এই প্রতিবেদন থেকে পরিষ্কার উঠে এলো। দুটো না, তিনটে প্রশ্ন বলা যায়। প্রথম, আনপ্রেসিডেন্টেড বিহেভিয়ার অফ ইঞ্জিন, সেটা আমরা টেকনিক্যালি ডিসকাস করব। কিন্তু এই ইমপ্লিমেন্টেশন অর্থাৎ
এই যে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, এই ইমপ্লিমেন্টেশনের এক্সাক্ট রিজন কি, কারণ কি, রাজনৈতিকভাবে কি মনে করছেন মিতালি? দেখুন, ইমপ্লিমেন্টেশনের কারণ অনেকগুলো পজিটিভ কারণ তো সরকার বলছেই, যে আমাদের যাতে আমদানি করার উপরে আমাদের নির্ভরশীলতা কমানো যায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রথম প্রশ্ন থাকবে যে যে কোনো ইমপ্লিমেন্টেশনের আগে আপনার কাছে কি পরিকাঠামো রয়েছে, কি ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল রয়েছে, সেটার একটা প্রপার বিশ্লেষণ হওয়া দরকার ছিল। সেটা কি সরকার করেছে? প্রথম পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, কাস্টমার চয়েস বলে একটা কথা আছে, যে একজন কাস্টমারের কাছে কি চয়েসটা রয়েছে যে সে E5 বা E10 বা E20 পেট্রোলিয়াম বা ফুয়েল নিতে পারবে? সেই কাস্টমার চয়েসটা কিন্তু নেই। এখানে বহু সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা বলছেন যে E20 পেট্রোলিয়াম প্রোডাক্ট ইউজ করার জন্য তাদের গাড়ির ইঞ্জিনে ক্ষতি হচ্ছে, তারা মাইলেজ কম পাচ্ছে। তাহলে এখানে ক্ষতিপূরণটা কে দেবে? সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে, যে ফিনান্সিয়াল ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিপূরণ কে দেবে? এবং তাদের কাছে কোনো চয়েসও থাকছে না, মানে E5, E10, E20-র মধ্যে কোনো চয়েস থাকছে না। এটা সার্বজনীনভাবে এটাকে রোল আউট করা হয়েছে। তো আমরা এখানে E20-র বিরোধিতা করতে জাতীয় কংগ্রেস বলছে না। আমরা বলছি যে আপনি পরিকাঠামোর উপরে বিশ্লেষণ করুন, আপনি প্রসেসের মধ্যে, পদ্ধতির মধ্যে স্বচ্ছতা নিয়ে আসুন, ট্রান্সপারেন্সি নিয়ে আসুন, এবং কাস্টমারকে সেই চয়েসটা দিন যে আজকে কারোর E20 কম্প্যাটেবল গাড়ি হতে পারে, নতুন গাড়ি হতে পারে, কারোর পুরনো গাড়ি হতে পারে। কারো যদি পুরনো গাড়ি থাকে তাহলে সে কেন এতে ক্ষতিগ্রস্ত হবে এবং তার ক্ষতিপূরণের ব্যবস্থাটা কি হবে? তো আমরা এখানে সাধারণ মানুষ এবং কাস্টমার চয়েস নিয়ে কথা বলতে চাই, এবং আমার মনে হয় সরকার কোথাও একটা উইদাউট প্রিপারেশন, প্রপার অ্যানালিসিস না করে, পুরো নিজের ইনফ্রাস্ট্রাকচারটা না বুঝে এটাকে রোল আউট করার চেষ্টা করেছে। ঠিক এখান থেকেই আমি বর্ণবাবু আপনার কাছে যাব, যে আনপ্রেসিডেন্টেড বিহেভিয়ার অফ ইঞ্জিন আমাদের কিন্তু জানি অ্যানালিসিস করে যেটা আমরা পেলাম, এবং তার সঙ্গে লংজিভিটি অফ দ্য কার একটা বড় কিন্তু প্রশ্নের মুখে আসছে। কার আমি বলবো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। বেশ, গাড়ি আপনার E20 পেট্রোলের জন্য আপনার গাড়ির দরজা ক্ষয়ে যাবে, আপনার চাকা ক্ষয়ে যাবে, এটা তো কোনো যুক্তিযুক্ত কথা না। বেশ, যে কম্পোনেন্ট গুলো ফিউলিং এর সাথে লিঙ্ক, সেইগুলোর ওয়ারেন্টিজ তাড়াতাড়ি হচ্ছে, এইটা হচ্ছে কথা। এবং আবার একটা কথা, যে আনপ্রেসিডেন্টেড বিহেভিয়ার অফ ইঞ্জিন, অ্যাবসলিউটলি তাই। গাড়ির ফ্রিনেস কমে যাচ্ছে, ব্যাকপুল চলে আসছে, নকিং আসছে, এইগুলো তো আসছেই। যখন আপনার খাবারে ভেজাল হবে তখন আপনার পেটে গড়বড় হবেই, ইট ইজ ভেরি ইউজুয়াল থিং। তো সেরকমই যখন আপনার পেট্রোলে E20 আসছে, আমি যতদূর জানি, আমি যতদূর পড়াশোনা করেছি, যতদূর তথ্য সংগ্রহ করতে পেরেছি, যে গাড়িগুলোতে E20 স্টিকার বা বাইকগুলোতে E20 স্টিকার সরকার মানে কি বলে কোম্পানি থেকেই লাগিয়ে দিচ্ছে, সেই গাড়িগুলোর মানে ইঞ্জিন কম্পোনেন্টে কোনো চেঞ্জেস আসেনি। ধরুন একটা স্কুটার যেটা 2015 সালেও বিক্রি হয়েছে, 2025 সালেও বিক্রি হচ্ছে, সেই স্কুটারের ইঞ্জিনের পার্টস আপনি যখন কিনতে যাচ্ছেন, 2015 সালের গাড়িটার জন্য এক ইঞ্জিনের পার্টস দিচ্ছে, 2025 সালের জন্য এক পার্টস দিচ্ছে, কিন্তু স্টিকারটা চেঞ্জ হয়ে E20 হয়ে গেছে। আপনি ভাবছেন E20 স্টিকার দিয়ে তো আপনার জিনিসটাকে আপনি ঠিক করে দিতে পারেন না। আপনাকে তো টেকনিক্যালি যদি দেখতে হয় তাহলে আপনাকে কম্পোনেন্ট চেঞ্জ করতে হয়, মেটেরিয়াল চেঞ্জ করতে হয়। আমি যেটা সাহেবকে জিজ্ঞেস করছিলাম, মিস্টার মুখার্জিকে, যে এই কম্পোনেন্ট চেঞ্জ কি এসছে, যে উনি বলছেন যে নতুন গাড়িতে কোনো সমস্যাই নেই। নতুন গাড়ি তো নতুন গাড়ি, প্রথম দিকে সমস্যা দেবে না, কিন্তু আপনি যদি দেখেন যে এটাকে E20 কমপ্লায়েন্স বলছেন কিসের ভিত্তিতে, আপনি কি মেটেরিয়াল চেঞ্জ করেছেন, কি আপগ্রেডেশন এনেছেন যেটা E20-র সাথে কম্পাটেবল, সেই প্রশ্ন তো থেকে যায়। সেই প্রশ্নটাই আমার প্রশ্ন। বেশ, অমিতাভ বাবু। দেখুন, এই একটা ব্যাপার নিয়ে, এটা তো ফুয়েলের অনলি ব্যাপার। ফুয়েল লাইনটা একটা ব্যাপার, যেখান থেকে ট্যাঙ্ক থেকে আমরা ফুয়েল যাচ্ছে, গিয়ে যেখানে ইঞ্জিনে যেখানে ইনজেকশন হচ্ছে, তো সেই যে লাইন দিয়ে যাচ্ছে সেই লাইনের ওপরে নর্মাল পেট্রোলেরও একটা ডিপোজিট পড়ে, যদি অনেক দিন ধরে পড়ে থাকে। এটাও যখন যাচ্ছে তখন সেটারও একটা ডিপোজিট থাকবে। এছাড়া আপনি যেটা বলছেন যে E20টা এর ক্যালোরিফিক ভ্যালুটা একটু কম, কিন্তু আবার আরেকটা দিক দিয়ে দেখতে গেলে দেখা যায় যে এটা মানে অকটেন নাম্বারটাকে মেনটেন করে, যাতে পুরোপুরি জ্বলে ভালো করে, যেটা ফুয়েলটা যেটা জ্বলে, এবং সেই জ্বলার পরে যে বাই প্রোডাক্টগুলো হয়, যে গ্যাসগুলো যেগুলো এমিট করে, সেগুলো অনেক কম হয়। তো আমাদের এখানে ফুয়েল এফিসিয়েন্সিটা একটা ফ্যাক্টর বটে আমাদের ভারতের ইয়েতে, কিন্তু এটা একটা হিউজ কিছু না। ওই 3 to 5 বা 4 to 8 যেটা
নানান এজেন্সি যেগুলো বলছেন বা যারা রিসার্চারদের এগুলো বলছেন, কিন্তু তার বদলে আমরা যেটা পাচ্ছি যে ক্লিন এমিশন এমিশনস, হুম। হ্যাঁ, তারপরে শুধু তাই নয়, আমাদের মানে এক্সপোর্টটা কম হচ্ছে, এবং এটাতে কিছুটা ক্ষেত্রে আমরা যদি ভাবি যে যাদের গাড়ি নেই, দে উইল বি এবল টু ব্রিথ বেটার এয়ার, মানে যাদের গাড়ি আছে তাদের যদি 3 to 5% এমিশন যদি কম হয়। আর আরেকটা জিনিস, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আরেকটা জিনিস, কিন্তু ব্যাপারটা তাই। আরেকটা জিনিস আস্তে আস্তে সব জায়গাতেই আসবে, হ্যাঁ। তো আরেকটা জিনিস হচ্ছে সেটা, যেটা যেটা আপনি যেটা বলছেন যে ইঞ্জিনের ভেতরে কম্পোনেন্ট খারাপ হওয়ার কথা, তো এটা তো প্রায় কতদিন হলো চলছে ইথানল, এটা তো প্রায় 6 মাস 8 মাস তো চলছে, বেশি 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 চলছে। বেশি। তো যদি কোনো ইঞ্জিনের ভেতরে সেরকম কোনো ডিপোজিট পড়ে, বা যদি কোনো এটাকে বলা হয় ফ্ল্যাট স্পট, যদি হেজিটেট টু অ্যাক্সিলারেট যেটাকে, তাকে বলা হয় ফ্ল্যাট স্পট, এরকম যদি কোনো ফ্ল্যাট স্পট আছে, তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কনজিউমাররা আসেন আমাদের কাছে যে আমার গাড়িটা এই অবস্থা হয়ে। তো সেই জায়গাগুলো আমরা কিছু দেখিনি, আমি 4 হুইলারের কথা বলছি, আমি 2 হুইলার ফোর হুইলার টু হুইলার অল সেম, আপনি টেকনিক্যাল মানুষ, আপনি না না, অল সেম, কিন্তু এখনো 2 হুইলারে প্রচুর কার্বোরেটর ইঞ্জিনও চলে। হ্যাঁ কার্বোরেটর। এবারে এবং আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি বলছিলেন ক্লিয়ার এমিশন, যদি আপনার কম্বাসশন উইক হয় এমিশন তো ক্লিয়ার হবেই, দ্যাট ইজ ভেরি অবভিয়াস। কম্বাসশনের এনার্জি প্রপার্টিজ গুলো আপনি বলছেন যে ক্যালোরিক প্রপার্টিজ গুলো কম, তো সেই প্রপার্টিজ গুলো কম বলেই তো কম্বাসশনটা উইকার হয়ে যাচ্ছে। কম্বাসশন উইকার হলে তো আপনি এক্সস্টে আপনি এমিশন কম পাবেন, দ্যাট ইজ তো ভেরি অবভিয়াস। না, আপনার পয়েন্টে আপনি ঠিকই বলছেন, এমিশন ক্লিন হচ্ছে। এমিশন ক্লিন কেন হচ্ছে? ক্যালোরিফিক ভ্যালুগুলো কম বলে। ক্যালোরিফিক ভ্যালুগুলো কম বলে তার এফিসিয়েন্সিও কমে যাচ্ছে। তো ইট ইজ কামিং টু দ্যাট পয়েন্ট যে গাড়ির ব্যাক পুল বেড়ে যাচ্ছে, গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, না, না, অ্যাক্সেলারেশনের যে গ্রাফ, সেই গ্রাফে কোথাও একটা ফল আসছে। দেখুন, আপনি যে কম্বাসনের কথাটা বলছেন, কম্বাসনটা মানেটা কি, যে আমার যতটা ফুয়েল আমি দিচ্ছি, সেই ফুয়েলটা পুরোটা অক্সিজেনের সঙ্গে বার্ন করে সেটা বেরিয়ে যাবে, হুম। ঠিক আছে। এবারে সেই বার্নের ফলে যে ক্যালোরিফিক ভ্যালু যেটা হয়, সেটা কম বেশি হচ্ছে, সেটা কম বেশি হচ্ছে, সেটা হচ্ছে পাওয়ারের জন্য কম বেশি হচ্ছে, মানে মানে পাওয়ারটা কম বেশি হচ্ছে, পাওয়ারের জন্য নয়, পাওয়ারটা কম পাওয়ারটা বেশি কম হচ্ছে। বেশি হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, অবভিয়াসলি হুম। আপনার যেটা ক্যালোরিফিক ভ্যালু যদি তো পাওয়ার হ্যাঁ, এনার্জি তো সেইটার জন্য ফুয়েল কনজাম্পশনটা একটু কমছে, কিন্তু তার জন্য যে ক্লিনার কম্বাসনের সঙ্গে তো এটার কোনো ব্যাপার নেই। ক্লিনার কম্বাসন মানে হচ্ছে আপনি যতটা হাইড্রোকার্বন প্লাস ইথানল যেটা আপনি দিচ্ছেন, সেটা পুরোটাই অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে সেইটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু মিস্টার এবং মুখার্জি, সেখানে কোনো ফুয়েল থাকছে না, না ফুয়েল থাকছে না, কিন্তু মিস্টার ফুয়েল মুখার্জি, ড্রপলেটস যেগুলো আমি থাকছে আমি না। আমার একটা প্রশ্ন আছে, যদি আমার এফিসিয়েন্সি কমে যায় তাহলে তো আমাকে কম্বাসশন বেশি করতে হচ্ছে। আমার ধরুন মাইলেজ কমছে মানে আমাকে তেল বেশি ভরতে হচ্ছে। কি পার্সেন্টেজ, ফরগেট অ্যাবাউট দ্যাট। যদি আমার মাইলেজ কমে যায় তাহলে আমাকে বেশি পেট্রোল ভরতে হবে, সেটাও তো কম্বাসশন হচ্ছে। সেটাও কম্বাসশন হয়ে তার একটা এমিশন আছে, এমিশন তো জিরো হয়ে যাচ্ছে না কোথাও। তাহলে আলটিমেটলি তো আমি সেই পুড়িয়ে সেই একই করছি, উল্টে ক্ষতি হচ্ছে আমার জিনিসে, আমার পকেটের পয়সা বেশি যাচ্ছে। তো আলটিমেট ইট ইজ কামিং টু দ্যাট পয়েন্ট। দেখুন E20-র অসুবিধা নেই, আমাদের উচিত, আমার মনে হয় পলিসি যেটা বলছিলেন মিতাদি, যে এটা সবারই আপনি কি গ্রহণ করবেন সেটা আপনার চয়েস। আপনি একটা অপশন দিয়ে দিন না, E0, আমি সেটা কিনবো যে দামে হয়। এবারে সেটার দাম বেশি আমাদের দেশে কেন, সেটা আলাদা পার্ট, সেটা আলাদা অ্যাসপেক্ট। ইফ ইউ টক টেকনিক্যালি, তাহলে যেটা আমার কম্বাসশনে আমার এমিশন কমে যাচ্ছে, আমাকে তার জন্য তেলও বেশি দিতে হচ্ছে। যেটা 1 লিটারে 20 কিলোমিটার যেতে, এখন 1 লিটার 100 ml পেট্রোল লাগছে আমার 20 কিলোমিটার যেতে। তো এই 100 ml-টা তো পুড়ছে। তো ওভারঅল ভলিউমে তো আমার ইনিশিয়াল পলিউশন লেভেল আমার গ্রাফে কম আসছে, ইনিশিয়াল লেভেলে আমার গ্রাফে কম আসছে, কিন্তু আমি যতটা পোড়াচ্ছি সেম রাস্তা যাওয়ার জন্য, সেটা দেখলে তো আমার সেই ভ্যালুটা সেমই চলে আসছে, অ্যাট পার চলে আসছে। উল্টে খরচা বাড়ছে, ওয়ারেন্টি যে ডিপোজিশন, আর পেট্রোলে যে ডিপোজিশন হয়, পড়ে থাকলে পেট্রোল পচে যেত, এগুলো কমন ব্যাপার ছিল। সেই যে কোনো জিনিস পড়ে থাকলে, যে কোনো ফুয়েলই, সেটার একটা সেডিমেন্টেশন হয়, সেটা পচে যায়। কিন্তু এই অসুবিধাগুলোর জন্য কি চেঞ্জেস আনছে সরকার? আর যেটা সেকেন্ড পার্ট ছিল যে কম্পোনেন্টে কি চেঞ্জ হয়েছে। আপনি E20 লিখছেন মানে তো কিছু একটা কারণে E20 লিখছেন, তাহলে মেটাল কম্পোনেন্টে কি চেঞ্জ হয়েছে? আপনি বলে আমি রাবারটা পলিইউরেথেনিয়াম দিতাম, এটার গ্রেড বাড়িয়ে দিয়েছি, আপনি ওটা বলতে পারেন। কিন্তু ইঞ্জিনের মেটাল কম্পোনেন্ট যেটা যায়, সেই মেটাল কম্পোনেন্ট আপনি ভ্যালভেরই যদি ধরুন, ইনলেট ভ্যালভের আপনি কি চেঞ্জেস এনেছেন কোয়ালিটিতে, মেটেরিয়ালে, পিস্টন রিং এ কি চেঞ্জেস এনেছেন, আপনি পিস্টনে কি চেঞ্জেস এনেছেন, নিকোলাস কোটিং এর জায়গায় কি কোটিং দিচ্ছেন ব্যারেলে, এই চেঞ্জেস গুলো কি এসে যদি একটু কোম্পানি আমাদের বলতে পারে, তাহলে আমরা আশ্বস্ত হই টেকনিক্যালি। না, তো আপনি যেটা বলতে চাইছেন যে এটা
মানে কেন দরকার এটা? আপনি বলছেন যে সেখানে একটা ডিপোজিট হচ্ছে। না না, ডিপোজিট না, আপনি তাহলে? বুঝলেন না যে এই যে E5 একটা বাইক গাড়িতে E20 স্টিকার লেগে আসছে, E20 স্টিকার লাগার জন্য কি কি চেঞ্জেস করেছে আমি সেটা জানতে চাইছি। না, না, যদি আপনি যে বলছেন অসুবিধা হবে না, আমি মানলাম অসুবিধা হবে না, তাহলে ডেফিনেটলি E20 কম্পার্টেবল বলে স্টিকারটা লাগাচ্ছে, তাহলে কি চেঞ্জেস হয়েছে যে ওতে অসুবিধা হবে না, সেটা তো টেকনিক্যালি আমাদের জানতে হবে। না, এটার জন্য চেঞ্জেস যেটা দরকার সেটা তো যদি কোনো দরকার হয়ে থাকে তবে তো চেঞ্জেসটা হবে। তাহলে আপনি কম্পেয়ার একটা করছে কি করে? না, 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 এক মিনিট। এটা যেটা আপনি ফুয়েলটা যেটা বার্ন করছেন তার জন্য কি কোথাও কোনো মানে কোনো অ্যাডভার্স কেমিক্যাল রিয়াকশন হচ্ছে বা আনবার্ন ফুয়েল থেকে যাচ্ছে বা সেরকম যদি কিছু হয় তাহলে তো আপনি মেটেরিয়ালটা চেঞ্জ করতে পারেন। তাহলে আপনি এখানে তো বলছেন এখানে তো মেটেরিয়াল চেঞ্জের কোনো ব্যাপারই নেই। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে খালি যে ফুয়েলটা যেটা ওখানে বার্ন হচ্ছে সেটা ইট ইজ মাচ মোর ক্লিনার বার্নিং, ক্যালোরিফিক ভ্যালুটা একটু কম হওয়ার জন্য সেখানে আপনি মাইলেজের জন্য একটা এফেক্ট হচ্ছে, তাও ইটস অনলি আ মিনিমাল 3 to 5%। I too agree. I ঠিক আছে? second you on এবার this point. ব্যাপারটা The হচ্ছে percentage is না, not এবার more than ব্যাপারটা 5 to হচ্ছে 6 or something like এবার that. ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে কি চেঞ্জেসটা এসছে, এবার যদি চেঞ্জেসটা কিছু না, যদি যেখানে দরকার সেখানে নিশ্চয়ই চেঞ্জেসটা আসবে। যদি আরো ইথানল পার্সেন্টেজ বাড়ে, সেখানে যেখানে যদি কোনো জায়গায় সেখানে আরো এফিশিয়েন্ট বার্নিং করার জন্য যদি দরকার হয় তাহলে হয়তো কম্বাসন চেম্বার বেশ 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 Design আমি তবে নতুন গাড়িতে টোয়েন্টি কম্প্যাটেবল গাড়িতে কি ডিফারেন্সেস আছে এটাই প্রশ্ন ছিল। দেখুন একটা গোয়িং ব্যাক টু দ্যাট পয়েন্ট যে নতুন গাড়িতে অসুবিধা নেই বলছেন, টেকনিক্যাল বেশি ডিফারেন্সেস যে E20 জনতা পার্টি আজকে নয়, আমরা পর্বের পর পর্ব বলে আসছি, তারা কিন্তু ইতিমধ্যেই ইমার্জ করে গেছে দিল্লিতে এবং তারা বলছে তাদের কথা হলো, তাদের দাবি হলো ওয়ান ডিমান্ড ওয়ান মিশন, উই ওয়ান্ট ফ্রিডম টু চুজ 100% ফুয়েল অ্যাট ডিসকাউন্টেড প্রাইস। এবং সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ার্স কিন্তু হু হু করে বাড়ছে। বা ঠিক সিজেপি দেখুন যে ছবি আমরা দেখাচ্ছি, E20 জনতা পার্টি 4,93,000 ফলোয়ার্স কিন্তু হয়ে গেছে। ঠিক একদম সিজেপির কথা আপনাদের মনে আছে এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সেই আন্দোলনের ঝাঁজে পদত্যাগ করতে হয়েছিল নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে। তাহলে আমাদের প্রশ্ন যে এই E20 জনতা পার্টিও কি আগামী দিনে এরম কোনো আন্দোলন কেন্দ্রীয় সরকারের ওপর এই E20 নিয়ে করতে পারে? আমরা ঠিক এখান থেকে শুরু করব এবং তারপর আমরা আগেই বলেছি যে যাদের 4 হুইলার বাদ দিয়েও যাদের বাইক আছে, এই E20 তাদের ক্ষেত্রে E20 পেট্রোল কতটা ইম্পর্টেন্ট, মেকানিকরা কি বলেছেন দেখাবো। কিন্তু তার আগে মিতাদি, E20 জনতা পার্টি আমরা দেখালাম, আপনারা দেখলেন, আপনি দেখলেন এবং সিজেপির সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন আপনি কি বলবেন, কি ভার্সন বলবেন? দেখুন, পৃথিবীর বহু দেশে সিভিলিয়ান প্রেশার গ্রুপ থাকে। আমরা বহু পাশ্চাত্য দেশে দেখেছি এরকম সিভিলিয়ান প্রেশার গ্রুপ। তারা সমাজের বহু বর্গের মানুষের নানান দাবি নিয়ে তারা কিন্তু সরকারের সাথে কথা বলেন, সরকারের সাথে একটা ডায়লগ বা ডিসকোর্সের মধ্যে তারা যেতে চান। এবার আমাদের কারেন্ট কেন্দ্রীয় সরকারের একটা সমস্যা আছে, তারা গ্রিভিয়েন্সকে অ্যাড্রেস করতে বা রিসেন্টকে অ্যাড্রেস করতে পারে না। এই প্রথমবার বিগত 12 বছরে যদি আপনি এমজি আকবরের ওই উদাহরণটা ছেড়ে দেন, তাহলে এই প্রথমবার হয়েছে 12 বছরে কোনো কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, জবাবদিহি নিয়ে পদত্যাগ করেছেন। অথচ তার আগের 10 বছরের ইউপিএ 1 আর ইউপিএ 2 এর সরকারের মধ্যে আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি। সেটা শিবু সোরেন থেকে শুরু করে এ রাজা থেকে শুরু করে ডক্টর শশী থারুর অবধি, যেখানে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আনা হয়েছিল, যে অভিযোগগুলো পরে কোর্ট অফ লতে কোনোটাই প্রমাণিত হয়নি। তার সত্ত্বেও ডক্টর মনমোহন সিং এর অফিস থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয় এবং তারা পদত্যাগ করে, তারা রেজিগনেশন দেয়। কিন্তু এখানে যেহেতু অ্যাকাউন্টেবিলিটি নেওয়া এবং আমাদের একটা ওই ভাইরাল স্টেটমেন্ট ছিল রাজনাথ সিং এর, আমরা তো ইউপিএ সরকার নই যে আমরা এখানে কথায় কথায় মন্ত্রীরা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহির জন্য ইস্তফা দিয়ে দেবেন। তো সেই রকম একটা অটোক্রেটিক সরকারের আমরা দেখেছি গভর্নেন্স, এবং সেই গভর্নেন্সের ফলে কি হয়েছে, তারা তাদের বিরোধী দলের এবং বিভিন্ন বিরোধী দলের সাংসদদের বা ইলেক্টেড লেজিসলেটরদেরকে কখনো অর্থের বিনিময়, কখনো তদন্তকারী সংস্থার ভয় দেখিয়ে, অর্থাৎ ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে, প্রেশার দেখিয়ে তারা তাদের দিকে নিয়ে গেছে। তো যখন একটা দেশে বিভিন্ন রাজ্যে যখন আমরা দেখছি বিরোধী শূন্য রাজনীতি করছে বিজেপি সরকার, তখন মানুষের কাছে কি অপশন থাকে? তখন তারা এই প্রেশার গ্রুপগুলো তৈরি করার চেষ্টা করে, সিভিলিয়ান প্রেশার গ্রুপ তৈরি হয়, যেটা আমরা ককরোচ জনতা পার্টির পুরো উৎসটা ওই ককরোচ স্টেটমেন্ট থেকে এসেছিল। চিফ জাস্টিসের ওই স্টেটমেন্ট যে দে আর ইউজলেস আনএমপ্লয়েড ইউথ,
একটা পুরো জেনারেশনকে আপনি আনএমপ্লয়েড ককরোচেস বানিয়ে দিলেন। তার থেকে এলো এত বড় একটা জায়গা যেখানে তারা তাদের অ্যাংজাইটির কথা, তাদের উদ্বেগের কথা, তাদের ভয়ের কথা মানুষের সামনে রাখলো, এবং সাধারণ মানুষ, এবং তার মধ্যে বহু মানুষ যারা বিজেপিকে আগের ইলেকশনে হয়তো ভোটও দিয়েছে, বিজেপির সমর্থকরা, তারাও বললো যে এই উদ্বেগের সাথে 152 বার যে পেপার লিক হয়েছে তার সাথে, সেই অ্যাংজাইটির সাথে, সেই ভয়ের সাথে আমরা রিলেট করতে পারছি। এবং সেই রিলেট থেকে শুরু হলো ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরের প্রোটেস্ট, এবং তার ফলে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নতুন বিল আসা। একদম। আজকে যদি সাধারণ মানুষ চায় যে আমাদের কাছে কাস্টমার চয়েস থাকুক, আমাদের কাছে পদ্ধতির মধ্যে আরো বেশি ট্রান্সপারেন্সি থাকুক, আরো বেশি স্বচ্ছতা থাকুক, তাহলে সেই দাবির মধ্যে কোনো ভুল নেই। সেই দাবি নিয়ে যদি সাধারণ মানুষরা প্রোটেস্ট করতে থাকে, চায়, এবং আমার মনে হয় আজকের দিনে এটা একটা সোশ্যাল মিডিয়ার মুভমেন্ট, যেরকম সিজেপি শুরু হয়েছিল একটা সোশ্যাল মিডিয়ার মুভমেন্ট বা সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন দিয়ে, তাহলে সম্পূর্ণ অধিকার আছে সাধারণ মানুষদেরকে এরকম প্রেশার সিভিলিয়ান গ্রুপস তৈরি করা, এবং তারা তাদের কথা, তাদের দাবির কথা, তাদের উদ্বেগের কথা, তাদের আশঙ্কার কথা তারা সরকারের সামনে ডেফিনেটলি রাখতে পারে, ইদার সমাজ মাধ্যমে, কিংবা তারা রাখতে পারে তাদের সাথে ডিরেক্ট নেগোসিয়েশনে গিয়ে বা ডিরেক্ট প্রোটেস্টে গিয়ে। বেশ, আমি পণ্যবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে যে কথাটা আপনাদের বলছিলাম, যে যারা টু হুইলার, যারা বাইক চালান, আমরা তো গাড়ির ক্ষেত্রে পর্ব করেছি, কিন্তু বাইকের ক্ষেত্রে এই E20 পেট্রোল কতটা ক্ষতি করছে, ক্ষতি কি করছে, মেকানিকরা কি বলছেন, অর্থাৎ যারা বাইক মেকানিক তারা কি বলছেন, দেখুন তো। ইঞ্জিনে প্রবলেম এসে যাচ্ছে, প্লাগ শর্ট হয়ে যাচ্ছে, কার্বোরেটর খারাপ হয়ে যাচ্ছে। কাস্টমারকে যখন বলছি তো ও ঘাবড়িয়ে যাচ্ছে। এবার একটা কার্বোরেটর চেঞ্জ করতে গেলে 3,000 টাকা, কারো 4,000 টাকা, কারো 5,000 টাকা দাম আছে, হয়তো সম্ভব না। এবার জলটা কোথা থেকে আসছে, আমরা কী করবো, আমরা বলি বৃষ্টির জল ঢুকে যাচ্ছে। तेल में तो पानी आ रहा है पेट्रोल पंप से, और डीजल फिल्टर टंकी साफ करना पड़ जा रहा है। কোনো পেট্রোল পাম্পে যাবেন না, অন্তত 2 থেকে 300 কিলো গ্যালন জল থাকে, তারপরে পেট্রোল থাকে। লাস্ট পেট্রোল যেটা যায় গাড়িওয়ালা, পেট্রোল পাম্পওয়ালা বোঝে না, এরা বোঝে না, ওই তেলটা দিয়ে যায়, তখন জল চলে আসে। পেট্রোল পাম্পে দোষ দিলে পেট্রোল পাম্পওয়ালা আমার উপরে যদি কেস করে দেয়, আমি কি পারবো পেট্রোল পাম্পওয়ালার সঙ্গে যে তুমি কোর্ট মে আও? তা আমাকে তো কোর্টে যেতে হবে, কোর্টে গেলে তো আমাকে উকিল দাঁড় করতে হবে। তো এবার আমি কি কোর্টে যাবো, আমি 5,000 টাকা খরচা করতে যাবো? আগে যে পেট্রোলটা ছিল ভালোই ছিল, তা এখন পেট্রোল, ওই পেট্রোলের মাইলেজই পাওয়া যায় না। এখন বেশি, আগে তো রাশ পড়তো না, এখন তো ম্যাক্সিমাম যে কোনো ট্যাঙ্ক খুলতে হবে রাশ পড়বে, হয় ফিল্টারের মধ্যে ময়লা এসে যাচ্ছে। মানে গাড়িতে কিছু সমস্যা তো হচ্ছে, আমরা এখনও 100% বুঝতে পারছি না সমস্যা কোথায় দিকে হচ্ছে। কেউ কেউ বলছে কি পেট্রোল পাম্প দিকে, আমরা পেট্রোল পাম্প দিকে তেল ভরেছিলাম, ওখানে পানি জল বেরিয়েছে, গাড়িটা বন্ধ হয়ে গেছে রাস্তাতে। এই আমার পাশে লোকটাই রবিবার দিন হাওড়াতে গিয়েছিলেন, গাড়ি বন্ধ হয়ে গেছে, আমার দিকে প্লাগ নিয়ে গেছেন, লাস্টে দেখলেন পেট্রোলের মধ্যে জল। যেরকম আমার ক্যাপাসিটি আছে E20, কিন্তু ওখান থেকে ইথানল 20% আসছে না, তো 30 to 40% আসছে জিনিসটা। অনেক সমস্যা, গাড়ি স্টার্টিং ট্রাবল হবে, গাড়ি স্টার্ট হবে না, আপনাকে ওষুধও জায়গা বিষ দেবে, আপনি বাঁচবেন? ওটা তো জলে চলেওয়ালা সিস্টেম তো গাড়ি নেই, ওটা তো পেট্রোল সিস্টেম গাড়ি আছে। তো পেট্রোল যাবে তখনই না গাড়িটা স্টার্ট হবে। আর যদি জল আর পেট্রোল দুটো মিশে যাবে তো কী হবে, ভারবেট হয়ে যাবে। ইঞ্জিনের ভিতরে দুজনে গিয়ে মারপিট করে, জলও মারপিট করছে, পেট্রোলও মারপিট করছে। এর ফলে দুজন যদি মারপিট করে, এবার তো আরও তো ভিতরে পার্টস আছে, তারা খারাপ হয়ে যাচ্ছে। কি ওদের যে মার্কেটিংটা ইভির, ওরা আপগ্রেড করছে, ফিউচারটাকে পুরো ইভিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাকি পেট্রোলটা কম চলুক আর বাঁচি তো। কিন্তু যখন এথনলের বানানো হচ্ছে, ওখান থেকে তো গিয়ে দেখা যাক এথনল কেরমভাবে বানানো হচ্ছে। একদিকে আপনারা ভালো করছেন ঠিকই, কিন্তু আরও 5 জনের যে পেজ যে আমাদের চলছে, তাতে তো আপনাদের পেজে লাথি মারছেন, সেটা তো দেখছেন না। এইসব বুলেটের ট্যাঙ্কি লিক হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন তো কী অবস্থা হয়েছে। তাহলে ছোটো মোটো গাড়ি যেরকম হিরো হন্ডা, ওসবের ট্যাঙ্কি কী হবে। আগে তো 40-45 আমাদের যে টু হুইলার্সে ছিল, এখন 25-30-এ চলে এসছে। এটাই বুঝতে পারছি না হচ্ছে কি। পেট্রোল পাম্পে গিয়ে আমরা জিজ্ঞেস করছি পেট্রোল পাম্পওয়ালাকে, ও বলছে কি না আমরা এইসব পিওর তেল আছে। কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। দেখুন, আমরা যে বিভিন্ন মেকানিক, এটা কিন্তু প্রত্যেকে বাইক মেকানিক, আমাদের প্রতিনিধি, আমার সহকর্মীরা গেছেন এবং জিজ্ঞেস করেছেন এক্স্যাক্টলি এই E20 বাইক মেকানিকরা কি ভাবছেন। 3টে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম হলো রাস্ট পড়ে যাওয়া।
জল অর্থাৎ পেট্রোলের সঙ্গে জল মানে গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু অবজারভেশন। এবং ইথানল কিভাবে বানানো হয়, অর্থাৎ আপনার প্রত্যেকে জানেন ইথানল ইথাইল অ্যালকোহল কিভাবে বানানো হয়, এবং সেখানে কিন্তু নীতিন গাডকারির পরিবারকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে, তারা লাভবান হচ্ছে। আমরা ডিসকাস করবো, কিন্তু টেকনিক্যালি আগে আমি আপনাকে জিজ্ঞেস করবো বর্ণবাবু, এই যে চারটে জিনিস, গাড়ি বন্ধ হয়ে যাওয়া, জল, পেট্রোলের সঙ্গে জল মেশানো এবং রাস্ট, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা একদম টেকনিক্যালি সাউন্ড, কারণ ইথানল যেহেতু ময়েশ্চার অ্যাবজর্ব করে ট্যাঙ্কের ভেতরে রাস্ট করছে, ইথানলের জন্য যে রাবার কম্পোনেন্ট গুলো দিয়ে সিল করা হয় যাতে তেল না বেরোয়, সেই রাবারগুলোকে খারাপ করছে, ফলে ট্যাঙ্কে লিক হচ্ছে। রাবারগুলো খারাপ হলে এয়ার কন্ট্যাক্ট বেশি হচ্ছে, ফলে ওখানে এয়ার ময়েশ্চার টানছে, ফলে ওখানে একটা সেডিমেন্টেশনের চান্স বেড়ে যাচ্ছে। এইগুলো তো বাস্তব ঘটনা। একটা সামান্য কথা, আপনি সব টেকনিক্যালিটিস ভুলে যান। আপনি যদি কোনো জিনিস ভালো পাচ্ছেন, আপনার তাতে সুবিধা হচ্ছে, আপনি তো তার বিরোধ করবেন না। ঠিক। তাহলে এতগুলো মানুষ যদি একটা জিনিস, ভালো জিনিস পেত, যাতে তাদের অসুবিধা নয় সুবিধা হচ্ছে, তাহলে তো সে ভাই তারা তো বিরোধ করতো না। তারা গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই নকিং তো মারাত্মক নকিং জিনিস। এই নানা রকম নকিং এর কারণে বলছে বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো হয়তো তার ওই এয়ার কন্ট্যাক্টে বেশি এসে ময়েশ্চার হয়ে যাচ্ছে। বৃষ্টিতে, বর্ষাকালে এই প্রবলেমগুলো বেশি দেখা যায়, এটা আমি আগেই বলছিলাম। তৃতীয় হচ্ছে এই কোরোশনের ফলে পেট্রোলের লাইনে যখন ফিল্টারে গিয়ে বা কার্বোরেটরের জেটে গিয়ে বা ইঞ্জেক্টরের নজলে গিয়ে যখন কোরোশনগুলো ব্লক করে দিচ্ছে, তখন ফুয়েল পৌঁছাতে পারছে না ইঞ্জিনে। বেশ। এইগুলো কারণ হতে পারে। কার কি কারণ এখান থেকে কথা বলাটা অন্যায় হবে, কিন্তু এই কারণগুলো হতে পারে। টেকনিক্যালি এই কারণগুলো হতে পারে। অমিতাভ বাবু, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আপনি শুনলেন মোটামুটি মেকানিকদের ভার্সন, বলুন। হ্যাঁ, কিন্তু এই যে পেট্রোলে জল মেশার ব্যাপারটা, এটা কিন্তু অনেক দিন আগে থেকে ছিল। আমি আমি আজকে থেকে 10-12 বছর আগে, 15 বছর আগেও কিছু পেট্রোল পাম্প আছে যাদের হয়তো কোনো কারণে হয়তো তাদের ট্যাঙ্কিতে জল চলে আসে। এই জল মেশার ব্যাপারটা অনেক আগে ছিল, অনেক আগে ছিল। এবং এই যে ফুয়েলের জন্যেই যে জলটা মিশছে, মানে ইথানলের জন্যেই যে জলটা মিশছে, সেটার এখনো কোনো প্রমাণ করা যায়নি। কিন্তু একটা মেকানিক তো বলছে যে, একজন তো একদম পরিষ্কার বলছে যে মেশিন মানে তেলে পেট্রোল এবং জল মারামারি করছে। দেখুন, সেটা তো আমরা শুনেছি। ওদের কথায় পেট্রোল এবং জল মারামারি করছে। পেট্রোল এবং জল তো কোনোদিনই মিক্স করে না। মানে পেট্রোল এবং জল মারামারি করছে মানেটা কি? মানে হচ্ছে যে পেট্রোলের ভেতরে যে জলটা মানে কন্ডেনসেশনের জন্য হোক বা পেট্রোলের সঙ্গে সেই জলটা ঢুকে থাকুক, সেইটা যখন গিয়ে ফিল্টারটা পুরোটা করা যায় না, ফিল্টার দিয়ে ভেতর দিয়ে গিয়ে যখন সেটা ইঞ্জেক্টরে গিয়ে পৌঁছয়, তখন সেই ইঞ্জেক্টরগুলোকে ড্যামেজ করে। আর সেখানে ফুয়েলের জায়গায় জল যখন যায়, তখন ইঞ্জিনটাও ড্যামেজ হয়। রাইট। কিন্তু সেটা যে ইথানলের জন্য হচ্ছে, সেই প্রমাণটা কিন্তু এখনো কেউ করতে পারেনি। বর্ণবাবু মানবেন? না, আমার একটা কথা হচ্ছে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে কেউ তো রুয়াবজা ঢালে না গাড়িতে, তো পেট্রোলটাই রেগুলার ঢালতে হয়। তো সেই পেট্রোলটাই চেঞ্জ হয়েছে, প্রবলেম আসছে। খুব সিম্পল ব্যাপার। ডেফিনেটলি আমি ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে কোনো গাড়িকে আলাদা করে প্রজেক্ট হিসেবে রান করিয়ে আমি সেটা করিনি। হয়তো ভবিষ্যতে আমি সেটাও করতে পারি, কিন্তু যেটা আপনি রেগুলার ইউজ করছেন তাতে চেঞ্জেস এসছে, এবং সেই চেঞ্জেসের ফলে আপনি অসুবিধায় ভোগ করছেন। তাহলে তো খুব সাধারণভাবেই ধরে নেওয়া যায়, কোনো রকেট সায়েন্স নেই যে ওটার জন্যই এটা হচ্ছে। এটা তো খুব সাধারণ জ্ঞানের জন্য, তো কোনো টেকনিক্যাল এক্সপার্টিজের দরকার নেই। এটাই এই জন্যই সাধারণ মানুষ বলছে যে পেট্রোলে চেঞ্জ হওয়ার পরে এই প্রবলেমগুলো ফেস করছি। বেশ। এবং এই জলের আর একটা ব্যাপার যেটা উনি বলছিলেন মিস্টার মুখার্জি, পেট্রোল পাম্পে ট্যাঙ্কে জল চলে আসে, সব পেট্রোল পাম্পই তো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে। তো আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে অনেক রকমের লিকেজ থাকে। সেই লিকেজগুলো এখন আরো বেশি ময়েশ্চার অ্যাবজর্ব করছে E20 প্রপার্টিজের জন্য, তাই জন্য এই ব্যাপারটা বেড়ে যাচ্ছে। তো সবকিছু আপনি লিঙ্ক করলে আপনি দেখতে পাবেন যে কেউ তো বলছে না পেট্রোল কমে যাচ্ছে, 1 লিটার ঢাললাম 800 ml পাচ্ছি রাতের পর, সে কি বলছে আমি জল বেশি পাচ্ছি, হয়তো জল চলে আসছে। তো এই প্রবলেমগুলো কিছু লেভেলে তো ডেফিনেটলি লোকে ফেস করছে। হয়তো অঙ্কের খাতায় এখনো আমাদের কেসিনাগের কোয়েশ্চেন পেপারে ওঠেনি এটা, কিন্তু মানুষ তো ফেস করছে এই অঙ্কগুলো। মিতালি, আমি ঠিক এখান থেকে আপনার কাছে আসবো। ইথানলের প্রোডাকশন অর্থাৎ যে বাড়ছে, এটা নিয়ে কিন্তু একজন পরিষ্কার ক্যামেরার সামনে বললেন, এবং সে একজন কমিউটার, সে একজন বাইক নিয়ে পেট্রোল পাম্পে এসছে। কিভাবে ব্যাখ্যা করবেন? এবং তার সঙ্গে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির ইতিমধ্যে আপনারা জানেন অভিযোগ উঠছে যে তার পরিবারকে নিয়ে যে ইথানল
যত কেন বাড়ছে অর্থ পার্সেন্টেজ একদম 10 থেকে 20% অল অফ আ সাডেন জাম্প হলো? মিতালি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যাদের ইন্টারভিউ নিচ্ছিলেন বা বাইক নিচ্ছিলেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তারা কোনো বড় ব্যবসায়ী নন, তারা রাস্তায় রেগুলার কমিউটার যারা বাইক ব্যবহার করে বা তারা মেকানিক বা তারা যারা এই ইস্যুটাকে দৈনন্দিন বেসিসে ফেস করছেন। ঠিক। তো আপনি এমন কিছু মানুষের বাইক নিয়েছেন যাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বা তাদের কোনো ফিনান্সিয়াল উদ্দেশ্য নেই। প্রথম কথা হচ্ছে সেটা। তৃতীয় কথা, নীতিন গাডকারির পরিবারের কিছু স্টেকস রয়েছে, এরকম প্রোডাকশন কোম্পানিতে এই ধরনের অভিযোগ উঠছে, কিন্তু আমার মনে হয় সমস্যাটা শুধু নীতিন গাডকারিকে নিয়ে নয়, নীতিন গাডকারি থেকে অনেক বড় লেভেলের একটা সমস্যা। কেন্দ্রীয় সরকার একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটিকে ওনারা ওদের যে পরিকাঠামো রয়েছে, ওনাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে স্টাডি না করে খুব তাড়াহুড়োর মধ্যে একটা কমপ্লিট রোল আউট করার চেষ্টা করেছে। তো আমার প্রথম প্রশ্ন আবার থেকে যাবে যে আপনারা আপনাদের কি ইম্প্যাক্ট হবে সেটার কি কমপ্লিট স্টাডি করেছিলেন? আপনাদের প্রসেসের মধ্যে স্বচ্ছতাটা কোথায়? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হবে যে কাস্টমারকে সেই চয়েসটা দিন, তার পুরনো গাড়ি না নতুন গাড়ি, E20 কম্প্যাটেবল নাকি E20 কম্প্যাটেবল নয়, কম্প্যাটিবিলিটি শুধু স্টিকার রয়েছে কি স্টিকার ছাড়াও অন্য কিছু রয়েছে, কোনো কম্পোনেন্ট অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয়েছে, তার মানে বিহাইন্ড দ্য সিন সায়েন্সটা কি বলছে, সেগুলো জানার সুযোগ এবং একটা ইনফর্মড চয়েস করার সুযোগ প্রত্যেকটা মানুষের থাকা উচিত। তো মানুষদেরকে কাস্টমার চয়েস দিন, E5, E10, E20, তারা তাদের নিজেদের গাড়ি অনুযায়ী, তাদের নিজেদের পকেট অনুযায়ী তারা যাতে পারচেজ করতে পারে, সেই চয়েসটা আপনারা দিন। আমরা বিরোধী দল হিসেবে কাস্টমার চয়েসের হয়ে কথা বলছি। বেশ, আমরা প্রায় শেষের দিকে। আমি বর্ণবাবু আপনার কাছে আসবো যে একজন লেম্যান হিসেবে যদি কেউ পেট্রোল পাম্পে যায়, সে E20 পেট্রোলের ব্যাপারে তার কোনো আইডিয়া নেই, তার কোনো ধারণাই নেই, সেক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো এবং কি কি তথ্য তার জানা উচিত এবং জিজ্ঞেস করা উচিত বিফোর আপনার E20 পেট্রোল তার ভরার আগে? দেখুন, আপনি যে পয়েন্টটা বলতেন সেটা সম্ভব না। আমাদের দেশে যেখানে মানুষ নিত্য দৈনন্দিন জীবনে পেটের দায়ে বাইক গাড়ি নিয়ে ঘোরে, সে তার নিজের টপিক ছেড়ে পেট্রোলের ডেনসিটি, পেট্রোলের কোয়ালিটি বা যে পেট্রোল দিচ্ছে সেও বিরাট শিক্ষিত কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ার নয় বলেই আমি ধরে নিতে পারি। ফলে তার পক্ষেও জানা জেনে সেই পেট্রোল দেওয়া এটা সম্ভব না। এটা একদম অলীক কল্পনার বাইরে কিচ্ছু না বলে আমি বলবো। রাষ্ট্রকে আমরা ভয়ও পাই, সম্মানও করি। তার কারণটাই হচ্ছে তারা আমাদেরকে চলার ক্ষেত্রে তাদের সহযোগিতাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন। ফলে রাষ্ট্রের কাছে যে দাবিটা আমরা করব যে ব্যারেলের দাম করলে একটু পেট্রোলের দাম কমুক, তেলের কোনো যাতে ভেজাল না থাকে, এই অসুবিধাগুলো যাতে লোকে ফেস না করে, এইগুলোই আমাদের কাছে সাধারণভাবে দাবি থাকবে। যদি আপনি রাজনৈতিক কোনো কথা না ঢোকেন তাহলে এইগুলোই সামান্য চাহিদা মানুষের থাকে। এবং এই চাপিয়ে দেওয়ার রাজনীতিটা বা চাপিয়ে দেওয়ার এই ঔদ্ধত্যটাই আমরা বলবো উচিত নয়। আমাদেরকে E0 দিক, E0 কেউ ভরালে ভরাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে E20 হলে তো সাবসিডাইজ রেটে হবে, সাবসিডাইজ রেট তো না। আপনি তো নন সাবসিডাইজ রেটে সাবসিডাইজ জিনিস কিনছেন, দাম দিচ্ছেন ব্র্যান্ডেডের, কিনছেন পড়ছেন ফুটপাতে। এই যে ব্যাপারগুলো, এইগুলো আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। এবং এই নিয়ে একটা পরিষ্কার ছবি, এই যে কেউ বলছে 40% পেট্রোল পাচ্ছে, 40% ইথানল পাচ্ছে, আমি এই ডিবেটে যাব না, অযৌক্তিক কথাবার্তায়। কিন্তু মানুষকে চয়েস দাও। এবং পাইলট প্রজেক্ট তো গভর্নমেন্টের শুরু করা উচিত যে আমরা 1 লক্ষ কিলোমিটার একটা E20 পেট্রোল এই বাইক চালিয়েছি, এটা তার টেস্টিং, এটা তার সাইন্টিফিক রিপোর্ট, এই তার ইঞ্জিন খুলে আমরা টেস্ট করেছি, এই কোনো প্রবলেম পাইনি। এই পাইলট প্রজেক্ট তো গভর্নমেন্টের R&D, গভর্নমেন্টের এন্ড থেকে শুরু করা উচিত। কিন্তু আমরা কেন করব? আমরা ঘরের টাকা দিয়ে কষ্ট করে কামিয়ে এসে এই প্রজেক্ট করে গভর্নমেন্টকে সাবমিট করবো, এটা তো হতে পারে না। পলিসি আনার আগে পলিসির জন্য যা যা টেকনিক্যাল টিমের দরকার, তাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দরকার, সেগুলো তো গভর্নমেন্টেরই করা উচিত। গভর্নমেন্ট আমাদের সামনে পেপার ফেলে দেবে যে না ভাই তুমি যেটা বলছো এটা বাস্তব নয়, তাহলেই মিটে যায় ঝামেলা। তো আমরা রাষ্ট্রের কাছে আশা করি এই সুবিধাগুলো বা এই ন্যায্য জিনিসগুলো আমাদের পাওয়া উচিত, এইটুকুনি তো বলতেই পারি। বেশ, আমার একটা যে প্রশ্ন আমি বিদাদির কাছে আসার আগে জিজ্ঞেস করবো আপনাকে, যে যেটা E20 কম্প্যাটেবল নয়, যে সমস্ত বাইক কিংবা গাড়ি E20 ম্যাক্সিমামই তাই, তারা যদি E20 ইউজ করে সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিন মাইলেজ পার্ট তো সবসময় সব থেকে কোরোশন হবে, রাবারের পার্টগুলো ফুয়েল লাইনে সেগুলো ড্যামেজ হবে,
তারপরে মাইলেজ ড্রপটা তো আছে, ওই কোরোশনের জন্য সব থেকে হঠাৎ ময়লা ইম্পর্টেন্ট আসবে। মাইলেজ ড্রপটা মরচে পড়লে আপনার কলের লাইনে মরচে পড়লে কি হয়, জল দিয়ে মরচে আসে, সেই মরচেগুলো ওরকমই তেলের লাইন দিয়ে গিয়ে কার্বোরেটরে যাবে, ইঞ্জেক্টর ব্লক করবে, এইগুলোই হবে। তখন গাড়ি বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে ইঞ্জেক্টর খারাপ হয়ে যাবে, ইঞ্জেক্টর সার্ভিস করাতে হবে, এইগুলোই প্রবলেম। বেশ, তিনজনকেই বর্ণবাবু, অমিতাভ বাবু, মিতাদি, আপনাদের তিনজনকেই আজকের পর্বে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এই E20 সিরিজ নিয়ে আমরা আজকেও যতটা সম্ভব ইনফরমেটিভ এপিসোড আপনাদের সামনে পরিবেশন করলাম। এই এপিসোড সম্পর্কে, এই পর্ব সম্পর্কে, অর্থাৎ E20 পেট্রোল সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানাবেন। আমরা নিশ্চয়ই পরবর্তী পর্বে সেটা নিয়ে আলোচনা করব। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।